ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে অস্থিতিশীলতা তৈরি করতে বিন্দুমাত্র কমতি রাখছে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরই মধ্যে শেখ হাসিনা থেকে দল পরিচালনার সুস্পষ্ট নির্দেশনার অপেক্ষা করছেন অনেকে আবার দলের এই অবস্থার জন্য শেখ পরিবারের উপরই চরম বিরক্ত। সবশেষ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকারকে কেন্দ্র করে শেখ মুজিব কন্যার উপর আরো খেপেছেন আওয়ামী নেতারা। তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। শেখ হাসিনা 1400টি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য। এবার বাংলাদেশে আওয়ামী সরকারের পতন নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তবে বাংলাদেশের নির্বাচনে যখন বাকি মাত্র 3 মাস, তখনই সরকার পরিবর্তন নিয়ে মুখ খুলল ভারত। একটা দেশের প্রাইম মিনিস্টার, ডজনখানেক মন্ত্রী, পুলিশের কর্মকর্তা প্রায় 100 জন, আর্মির জেনারেল, কয়েকটা গোয়েন্দা সংস্থার প্রধান একটা শত্রু দেশে পাড়া গেছে, একটাই দেশে পাড়া গেছে। তাহলে আপনার দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা কিছু আছে? তাজুল এখন একটাই কথা বলছেন, আইনের চোখে সবাই সমান। এই সেনা অফিসাররা রাষ্ট্রের পোশাক পরে রাষ্ট্রের ভেতর গড়ে তুলেছিল আরেকটি রাষ্ট্র, তাদেরকে অবশ্যই ভুলের শাস্তি পেতে হবে। এই কথাই এখন কাঁপিয়ে দিচ্ছে সেনা সদর দপ্তর। হাসির মঞ্চে একে একে উঠবে সেই 15 অপরাধী সেনা কর্মকর্তা। হঠাৎ দেশে রাজনীতিতে কি এমন ঘটেছে যে মির্জা ফখরুল জামাত ইসলামীর কাছে অনুনয় বিনয় করছেন? কি এমন ঘটেছে দেশের পরিস্থিতি খারাপ, অচল অবস্থা? বিএনপি বলছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, শেখ হাসিনার কফিনে শেষ পেরেক। হাসিনাকে উৎখাতে এবার একজোট হচ্ছে আওয়ামী লীগ নেতারা। শেখ হাসিনাকে মাইনাস করে নতুন রূপে ফিরবে আওয়ামী লীগ। তাহলে কি এবার শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত? এদিকে শেখ হাসিনার পতন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্র সচিব অজিত দোভাল। বাংলাদেশের সরকার পরিবর্তন নিয়ে অবশেষে মুখ খুলল ভারত। অপরদিকে হঠাৎ দেশে কি এমন ঘটেছে? মির্জা ফখরুল কেন জামায়াতের কাছে অনুনয় বিনয় করছে? প্রিয় দর্শক, রাজনীতির অন্দরমহলের সর্বশেষ খবরাখবর নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে অস্থিতিশীলতা তৈরি করতে বিন্দুমাত্র কমতি রাখছে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরই মধ্যে শেখ হাসিনা থেকে দল পরিচালনার সুস্পষ্ট নির্দেশনার অপেক্ষা করছেন অনেকে আবার দলের এই অবস্থার জন্য শেখ পরিবারের উপরই চরম বিরক্ত। সবশেষ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকারকে কেন্দ্র করে শেখ মুজিব কন্যার উপর আরো খেপেছেন আওয়ামী নেতারা। অনেকে আবার প্রকাশ করেছেন চরম হতাশাও। জানা যায়, শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারে স্পষ্ট দিক নির্দেশনার অভাবে হতাশ হয়ে পড়েছেন কলকাতায় আশ্রয় নেয়া আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইন্টারভিউয়ে হাসিনার মন্তব্যে দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি তার মন্তব্যে হুঙ্কারের যথেষ্ট অভাব ছিল বলেও মনে করছেন আওয়ামী নেতারা। জানা যায়, গত বৃহস্পতিবার কলকাতার নিউ টাউনের সাপুরজিতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে মিলিত হন। এতে সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শীর্ষ নেতৃত্বের কাছ থেকে পরিস্থিতি উত্তরণে স্পষ্ট ও কঠিন কোনো নির্দেশনা না আসায় বৈঠকে নেতাদের মধ্যে গভীর হতাশা দেখা দেয়। তাদের প্রত্যাশা ছিল শেখ হাসিনা একটি বড় ধরনের হুঙ্কার দিয়ে নেতাকর্মীদের চাঙ্গা করবেন এবং প্রত্যাবর্তন আন্দোলনের স্পষ্ট রূপরেখা দেবেন। কিন্তু একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ইমেইল মারফত দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন তিনি দিল্লিতে বেশ মুক্ত অবস্থায় আছেন এবং পরিস্থিতি স্থিতিশীল না হলে হঠাৎ দেশে ফেরত যেতে চান না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতার কথায় তার এই মন্তব্য দলের বর্তমান কঠিন পরিস্থিতিতে কর্মীদের মধ্যে আরো হতাশা সৃষ্টি করেছে। নেতাদের মূল ক্ষোভ হলো নিষেধাজ্ঞার মুখে থাকা দলের ভবিষ্যৎ নেতৃত্ব ও কর্মীদের দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় বসে থাকা। তাদের প্রশ্ন, আর কতদিন এভাবে বসে থাকতে হবে? তার উত্তর যেন জানা নেই কারো। নিষিদ্ধ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বৈঠকে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে এক প্রকার হতাশা প্রকাশ করেন বলে জানা গেছে। বৈঠকে দলের অন্দরের একটি চাঞ্চল্যকর বিভাজনও প্রকাশ্যে আসে। কেউ কেউ মত দেন, যদি নেত্রী বর্তমান পরিস্থিতিতে দলকে কার্যকরভাবে নেতৃত্ব দিতে না পারেন তবে অন্য কারো হাতে এ দায়িত্ব তুলে দেয়া হোক। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের কর্মীদের হতাশ না হয়ে অন্য কোনো কৌশলে মনোনিবেশ করা উচিত কিনা সেই বিষয়েও আলোচনা উঠে বৈঠকে। তবে ওবায়দুল কাদের এখন পর্যন্ত এর সমাধান দিতে পারেননি বলে সূত্রে জানা গেছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, Nepal were actually the leading cases of the bad governance, and that is how
the governance matters. বাংলাদেশের সরকার পাল্টেছে দুর্বল শাসন ব্যবস্থার জন্য, রাজনৈতিক কারণে নয়। যখন প্রশাসন দুর্বল হয়, যখন রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ে, তখন সরকার নিজের পায়ে নিজেই ধাক্কা মেরে পড়ে যায়। বাংলাদেশেও ঠিক তেমনটাই ঘটেছে। এবার বাংলাদেশে আওয়ামী সরকারের পতন নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। What is there that happens which leads to a bad governance and ultimately the erosion of their powers? তিনি বলেন, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এই দেশগুলোতে সরকার বদল হয়েছে কোনো টেবিল আলোচনায় নয়, বরং শাসন ব্যবস্থার ভাঙা ভিতের কারণে। তার মতে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে ভিতর থেকে, যার মূল কারণ ছিল জনস্থার অভাব, দুর্বল প্রশাসন এবং সিদ্ধান্তহীন নেতৃত্ব। দোভালের মতে রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি সেনাবাহিনী নয়, বিদেশি মিত্রও নয়। রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হলো কার্যকর শাসন ব্যবস্থা, যা মানুষের আশা ভরসার উপর দাঁড়িয়ে থাকে। তিনি বলেন, মানুষ এখন আগের চেয়ে বেশি সচেতন ও উচ্চাকাঙ্ক্ষী। তারা রাষ্ট্রের কাছ থেকে বেশি প্রত্যাশা রাখে এবং বেশি প্রশ্ন করে। জনগণ প্রতিশ্রুতির ফাঁকা বলি নয়, ফল চায়। জনগণের আস্থা না থাকলে কোনো সরকারই টেকে না, স্পষ্ট ভাষায় বলেন দোভাল। তিনি আরো বলেন, যখন পরিবর্তন আসে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য পরিষ্কার রাখা। ঝড়ঝাপটার ভেতরেও যেন চোখ বন্ধ না হয়, ভয় বা বিভ্রান্তিতে যেন পথ হারানো না হয়, সেদিকে লক্ষ্য স্থির রাখতে হয় সরকার প্রধানকে। It has remained relevant for the past 3,000 years of the recorded history that we know of the states, structures and the governments as they exist. এখানেই তিনি উদাহরণ দিয়ে প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, মোদী সরকার প্রশাসনকে বদলেছে, প্রতিষ্ঠানগুলোকে শক্ত করেছে, তাই ভারত এখন নতুন কক্ষপথে। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এর আগে শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে অজিত দোভাল বাংলাদেশ প্রসঙ্গ টেনে এসব কথা বলেন। যারে তুমি তেলাপা, সে তো তোমাকে জিন্দেগিতে ভ্যালু করবে না। যার সামনে দাঁড়ায় তুমি আঙুল তুলতে পারবা, সেই তোমারে ভ্যালু করবে। এই পলিটিক্যাল পার্টিগুলা ওয়াকার আর আর্মিদের তেলাইতে 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 আকাশে তুলে ফেলেছে। চোখে চোখে মিথ্যা কথা বলে এখন আর্মি। গুম কমিশনের নাবিলার কথা শুনেন, মানে ওই যে সিডিটি আয়নাঘর কথা সারা দুনিয়া জানে। আর আর্মিকে জিজ্ঞেস করছে যে ওই আয়নাঘরে গার্ড কারা ছিল, তো আর্মি কয় ওখানে আয়নাঘরই ছিল না, গার্ড করতে আসবে। পরে দাবলেনি খেয়ে বলে যে না, আয়নাঘর ছিল কিন্তু দারোয়ান ছিল না, গার্ড ছিল না। চিন্তা করেন, ডিজিএফআই ডিরেক্টরদের নাম চাইছে, বলে নাই আমাদের কাছে। চিন্তা করেন, শুনেন ওর কাছেই শুনেন। প্রথম দিকে আমরা ওখানে গিয়েছি, আমরা যে ছবি টবি তুলেছি আমাদের সাথেই ছিল। পরবর্তীতে আমরা লিখে পাঠিয়েছিলাম একটা চিঠিতে যে আমাদেরকে একটু বলেন ওখানে কারা কারা সার্ভ করতো, ওখানে কারা ছিল, গার্ড টার্ড কি নাম টাম দেন। আমাকে লিখে পাঠিয়েছে যে ওখানে তো কোনো সেল ছিল না। আচ্ছা, এটা মানে এত অদ্ভুত লেগেছে। আমি তারপর ফোন করে বলেছি যে ভাই এগুলো লিখবেন না, কারণ আপনি আমার সাথে গিয়েছেন, আমরা দুইজন মিলে ওখানে ছবি তুলেছি, আমিও জানি ওখানে সেল ছিল, আপনিও জানেন, আমার কাছে তো ছবি আছে, আপনি কি করবেন, এটা বলে লাভ আছে কোনো? তখন বলে হ্যাঁ না সরি ভুলে গেছে। তো দ্বিতীয় চিঠিতে পাঠিয়েছে সেল ছিল, গার্ডের নাম যাবেন। মানে আপনি যেদিকে যান আপনি সেখানে দেখা খাবেন, কি করবেন? আমি সেদিন একটা চিঠি পেলাম, এটা আসছে কি আমরা যে পাঠিয়েছিলাম, এটা ডিজিএফআইকে পাঠিয়েছিলাম যে আপনারা একটু আপনাদের ডিরেক্টরদের নামগুলো পাঠান। ভাই ডিরেক্টর মানে এমন না যে আমি গার্ডের নাম চাইছি, আমি ডিরেক্টরের নাম পাঠান। একটা চিঠিতে লিটারালি লিখিত ভাবে দিয়েছে, অনার বোর্ড থাকে না তো গোয়েন্দা সংস্থাতে, ডিরেক্টরের নাম খুঁজে পাচ্ছি না। আচ্ছা, মানে এই কথাটা কোনো মানে একদমই কোনো মিনিং নাই। শুনলেন তো, একটা দেশের প্রাইম মিনিস্টার, ডজনখানেক মন্ত্রী, পুলিশের বড় কর্তা প্রায় 100 জনের মতো, আর্মির জেনারেল, কয়েকটা গোয়েন্দা সংস্থার প্রধান একটা শত্রু দেশে পালাই গেছে, একটাই দেশে পালাই গেছে। তাহলে আপনার দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা কিছু আছে? আপনি ভাবেন তো যে পাকিস্তানের প্রেসিডেন্ট, মন্ত্রী, আইএসআই এর কয়েকজন চিফ, কয়েকটা জেনারেল ইন্ডিয়া পালাই গেছে, পাকিস্তান ভেঙে যাবে একেবারে। বাদ দেন, শুধু রয়্যাল চিফ বাংলাদেশে পালাই আসছে, তাহলে কি করতো ইন্ডিয়া? হুসেন ইউনূস 2বার বক্তৃতা দিল জাতিসংঘে, একবার কইছে এই আর্গুমেন্টটা। দুনিয়াতে দ্বিতীয় কোন এক্সাম্পল আছে এরকম যে পুরা স্টেট মিশনারি, যে পুরা শিপ গোয়েন্দা সংস্থা সহ আর্মি জেনারেল সহ পালাই গেছে শত্রু দেশে? কোন দেশ মানতো এটা? হালকা লাগাই দিত না আন্তর্জাতিক মহলে। আমাদের এক ভালসন পররাষ্ট্র উপদেষ্টা আছে, সে বুড়া বয়সে নিজের সিভি কেমনে বড় করবে, সে বাড়ি করবে, সে ধান্দা আছে। ইন্ডিয়ানে এই কইরা দাপলানের উপরে রাখা যায়, কিছুই করে নাই। ভালো হয়েছে, তাদের কি লেভেলের অপদার্থ এগুলো সেগুলো দেখতে পারতেছে পাবলিক। আর দেখেন আর্মির গোলা বারুদের ফ্যাক্টরি, এটা কি বানাচ্ছে? ফার্নিচার বানাচ্ছে। দেখেন আমাদের গাজীপুরের ফ্যাক্টরি স্যার, কন্ট্রাক্টারি করে, মানে এদের কোনো লজ্জাও নাই। আমার জনগণের প্রভু হইয়া বসে। বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টি আর্মিকে এই জায়গায় আনছে, সবার দায় আছে। আর্মিরা বুঝলে হয়, আপনাদের যে সৈনিক থেকে কাঠমিস্ত্রি বানাইছে, কন্ট্রাক্টর বানাইছে, বুঝতে পারছেন এবার? আর্মি মানে ফার্নিচার, কন্ট্রাক্ট নাই। পলিটিশিয়ানরা তাদের উঠতে বসতে সালাম পায়, আর সাংবাদিকরা তাদের ভয় পায়। এটা রাষ্ট্র না, এটা একটা দাস প্রথা। রুমিনুরা রাজনীতি শেখায়, কিন্তু রাজনীতির অ ক খ এটাও জানে না। রাজনীতি মানে জনতার ইচ্ছা, মানুষের সম্মতি। আর সামরিক শক্তি মানে ভয় দেখায়, শাসন করে, তারপরে পইরা যায় নিজের ওজনে। পাকিস্তান ভাঙছে সেই ভয়, মায়ানমার জ্বলতেছে সেই ভয়ে,
আর বাংলাদেশে একই সাথে যাচ্ছিল। আর এখন বছর কয়েক পরে সেই হত্যাযজ্ঞের নেপথ্যের হোতাদের মুখোশ খুলে দিয়েছে তাজুল ও নাবিলা। তারা বলছে এদের আর ছাড়া যাবে না, শুধু ফাঁসির দড়িতেই তাদের ভুলের মাসুল দিতে হবে। 2024 সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার পতনে গঠিত হয় গুম তদন্ত কমিশন। সেই কমিশনের নেতৃত্বে ছিলেন ক্যামব্রিজ শিক্ষিত গবেষক নাবিলা ইদ্রিস। মাঠে গিয়ে তিনি যেসব নথি, রেকর্ডিং এবং প্রত্যক্ষ সাক্ষ্য জোগাড় করেছেন তা গোটা রাষ্ট্রকেই নাড়িয়ে দিয়েছে। অন্যদিকে আদালতে এই প্রমাণগুলোকে আইনি অস্ত্রে রূপ দিয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি শুধু একজন উকিল নন, তিনি ন্যায়ের যোদ্ধা, যিনি বিশ্বাস করেন অপরাধীর পেশা নয়, তার কর্মই তার পরিচয়। তাজুল এখন একটাই কথা বলছেন, আইনের চোখে সবাই সমান। এই সেনা অফিসাররা রাষ্ট্রের পোশাক পরে রাষ্ট্রের ভেতর করে তুলেছিল আরেকটি রাষ্ট্র, তাদেরকে অবশ্যই ভুলের শাস্তি পেতে হবে। এই কথাই এখন কাঁপিয়ে দিচ্ছে সেনা সদর দপ্তর। অভ্যন্তরে নেমেছে ভয়ের স্রোত। যারা একসময় ক্ষমতার ছায়ায় অপরাধ করেছে তারা এখন পালানোর পথ হচ্ছে, কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন পালানোর সময় শেষ। যাদের হাতে রক্ত লেগে আছে তারা এবার ঝুলবে ফাঁসির দড়িতে। মানুষ এখন দেখছে কিভাবে একজন নারী গবেষক আর একজন আইনজীবী একত্রে রাষ্ট্রের এই অন্ধকার অধ্যায়কে আলোর সামনে টেনে এনেছে। নাবিলা মাঠে তথ্য সংগ্রহ করেন, তাজুল আদালতে যুক্তি তোলেন। দুজনের মেলবন্ধনে কেঁপে ওঠে পুরো প্রশাসন। আদালত এখন তাদের উপস্থাপিত প্রমাণ নিয়ে চূড়ান্ত রায় প্রস্তুত করছে। দেশের মানুষ জানে এই রায় একবার বেরোলে তা হবে ইতিহাসের এক নতুন অধ্যায়, যেখানে অপরাধীর পদবি নয়, প্রমাণে নির্ধারণ করবে তার পরিণতি। তাজুল ইসলাম ও নাবিলা ইদ্রিসের হুমকি এখন কেবল একটি বাক্য নয়, এটি একটি বার্তা। অপরাধের দিন শেষ। তারা বলেছে যারা মানুষের জীবনের বিনিময়ে ক্ষমতার দেয়াল তুলেছিল, আমরা সেই দেয়ালে দড়ি ঝোলাবো। হঠাৎ দেশে রাজনীতিতে কি এমন ঘটেছে যে মির্জা ফখরুল জামাত ইসলামীর কাছে অনুনয় বিনয় করছেন? কি এমন ঘটেছে? দেশের পরিস্থিতি খারাপ, অচল অবস্থা, বিএনপি বলছে। না, বিএনপি অপপ্রচার চালাচ্ছে, বিএনপি মিথ্যা বলছে। প্রথম কথা হচ্ছে যে বিএনপি যেটা বলছে দেশে নাকি একটা অচল অবস্থা, এবং এই অচল অবস্থার জন্য দায়ী ইউনূস সরকার, ঐক্যমত্য কমিশন। আচ্ছা, কি অচল অবস্থা? দেশে কোনো অচল অবস্থা নাই, দেশ সব ঠিকঠাক ভাবে চলছে। জনগণ সংস্কার চায়, গণভোট চায়, গণভোটের প্রচারণা জমে উঠেছে, হা ভোট বা না ভোটের পক্ষে প্রচারণা চলছে। দিস ইজ ডেমোক্রেসি। আপনি অচল অবস্থা কোথায় দেখলেন? বিএনপি কাবিননামায় সাইন করে বেকায়দায় পড়েছে, ওটা বিএনপির অচল অবস্থা। দল হিসেবে বিএনপি অচল অবস্থায় আছে। একদিকে তাদের নেতাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়, কারণ বিএনপির লোকজন ইউনূস সরকারকে উৎখাতে গোপন ষড়যন্ত্র করেছিল। এই তথ্য সরকারের কাছে চলে গিয়েছে। আবার বিএনপিপন্থী উপদেষ্টারাও ষড়যন্ত্র করেছিল, সালেউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা বানানোর গোপন ষড়যন্ত্র করেছিল। সে মার্কিন ভুয়া সিআইএ এর এজেন্টের মাধ্যমে এই তথ্য ফাঁস হয়ে গিয়েছে। আরেকদিকে বিএনপি নেতা সঞ্চয়পত্রের টাকা মেরে খাওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়। বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র, অবৈধ টাকা, গুলি এগুলো উদ্ধার হয়। প্রত্যেক দিন বিএনপি দুই গ্রুপে মারামারি করে একের পর এক উইকেট পড়ে। এই সব কারণে বিএনপি একটা অচল অবস্থার মধ্যে আছে। নিজেদের অন্তর্কন্দরে নিজেরা দিশেহারা। বিএনপি নেতাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং জুলাই সনদের কাবিননামায় সাইন করে বেকায়দায় পড়ছে। এখন বউ রাখতে চাইছে না, এটা বলে পরি দেখে বিয়ে করছি, এখন দেখে ভূত। মানে একটা অস্বস্তিকর পরিস্থিতি। এটা বিএনপির ইন্টারনাল অচল অবস্থা, জাতীয় কোনো অচল অবস্থা নেই। দেশে কোনো সমস্যা নাই। দেশ, এটা ইউনূস সরকার স্পষ্ট করে বলেছে 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না, এবং গণভোট হবে, জুলাই সনদের আইনি ভিত্তি হবে। দ্যাটস ইট। এখানে অচল অবস্থা কোথায় দেখলেন? প্রথম কথা হচ্ছে যে দেশে এমন কিছু ঘটেনি দেশে যে দেশে কোনো অচল অবস্থা। বিএনপির ইন্টারনাল অচল অবস্থাকে তারা জাতীয় বলে চালিয়ে দিচ্ছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে মির্জা ফখরুল জামাতের হাত পা ধরছেন কেন ভাই? মির্জা ফখরুল বলছেন দয়া করে জামাত, প্লিজ দয়া করে। এটা মির্জা ফখরুলের ভাষা। আপনারা আর এটা কইরেন না। তো জামাতের কাছে অনুনয় বিনয় করছে। বিষয়টা কি বলি, তাও আবার চালাকিটা দেখেন। রাজাকার পুত্র মির্জা ফখরুলের চালাকিটা দেখেন। তিনি বলছেন মুক্তিযুদ্ধের সময় মানুষকে বিভ্রান্ত করছেন, দরকারে আর করবেন না। জামাতকে মির্জা ফখরুল এখন জামাতকে ওই দয়া করে অনুনয় বিনয়ের ক্ষেত্রে আবার সেই 71 টেনে খোঁচা দেওয়ার চেষ্টা করছে আওয়ামী স্টাইলে। এটা হচ্ছে আওয়ামী মেথোডোলজি। মির্জা ফখরুলের মেথোডোলজি হচ্ছে আওয়ামী মেথোডোলজি, নাম্বার 1। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে মির্জা ফখরুল হতাশ। বিএনপির ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এর চাইতে ব্যর্থ মহাসচিব খুব কম পাওয়া যাবে। একটা দলের মহাসচিব এতটা ব্যর্থ হয়, তারপরও এত বছর যুগ যুগ ধরে আনএন্ডিং দায়িত্ব পালন করে,
কোনো ডেমোক্রেসি আছে বিএনপির মধ্যে? কবে থেকে? সেই ভারপ্রাপ্ত মহাসচিব আমরা রাজনীতি বুঝি তখন থেকে শুনি মির্জা ফখরুল। এর আগে একটু ওই খন্দকার দেলোয়ার বা এই টাইপের কে না কে ছিল, আমাদের ওটা মনে নেই, ছোট ছিলাম, 8 9 পড়তাম তখন। বুঝা শুরু করার পর থেকেই দেখি যে মির্জা ফখরুল মহাসচিব, এবং দাজ্জাল আসার আগ পর্যন্ত মনে হয় মির্জা ফখরুলই থাকবেন। অথচ কিচ্ছু করতে পারেননি, না পারছেন দলের কমিটি দিতে, না পারছেন দলের অন্তর্বন্দল ঠেকাতে, না পারছেন দলের মধ্যে গতিশীলতা আনতে। অথচ কি করেছেন এই মহাসচিব? বিএনপি ছিল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল। একটা সময় ছিল যে নির্বাচন হলে বিএনপি 290 আসন পেত 300 আসনের মধ্যে। সেই বিএনপিকে এখন কোথায় ডুবিয়েছেন? বিএনপি এখন 80 আসন পায় কিনা সন্দেহ আছে। এদিকে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে, মন্তব্য ডাক্তার তাহেরের। বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গত উপদেষ্টা পরিষদের বৈঠকে এর আগের সপ্তাহে নিগৃহীত আরোপীয় সংশোধনী সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকারের শামিল। এর মাধ্যমে সরকারি নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এই সরকারের কর্মকাণ্ড অতীতের একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সাম্প্রতিক সিদ্ধান্তের পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের বিষয়ে পরিষদের গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা সরকারের নিরপেক্ষতার ক্ষতি করেছে মন্তব্য করে তিনি বলেন, আমরা এই সিদ্ধান্ত মানি না এবং এর তীব্র নিন্দা জানাই। জামায়াতের এর নায়েবে আমির বলেন, ইতিমধ্যেই নির্বাচন কমিশন ও উপদেষ্টা পরিষদ উভয়ই সিদ্ধান্ত নিয়েছিল প্রতিটি দল নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশ নেবে। আমরা সেই সিদ্ধান্তের পক্ষে আছি এবং জাতীয় এর সঙ্গে একমত, তাই আমরা আগের সিদ্ধান্তগুলো পুনর্বহালের দাবি জানাচ্ছি, অন্যথায় এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ হবে। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই বাস্তবায়ন নিয়ে বিএনপি যে পরিস্থিতি সৃষ্টি করেছে তা একেবারে অনাকাঙ্ক্ষিত। জনগণ ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন চায়। নির্বাচনের ঠিক আগে এ ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। আমরা আশা করি প্রধান উপদেষ্টা কোনো চাপে নতি স্বীকার করবেন না। তিনি বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাওয়া মানে হবে নিজেরই সংস্কার কর্মসূচি পরিত্যাগ করা। প্রধান উপদেষ্টা নিজের পরিকল্পনাকে নিজ হাতে ধ্বংস করবেন, এটা জাতি বিশ্বাস করে না। আমরা আশা করি প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থান নেবেন এবং সংস্কার বাস্তবায়নে সঠিক ও সাহসী সিদ্ধান্ত ঘোষণা করবেন।